আসা মাত্রই দুজনে বৈষ্ণব হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এবারকার ভিডিওটা মায়াপুরের। ওখানে বসেই কিন্তু প্রভুপাদ ভোজন করতেন। সকালে গিয়ে আবার বিকেলের মধ্যেই ফিরে আসব। আর সবাই এটাকে প্রদক্ষিণ করছে। অল্প সময়ে পৌঁছে তো যাবই, মায়াপুর ইস্কন টেম্পল ছাড়াও ঘুরে দেখব সেখানকার আর বাকি সাইট সিইং এর জায়গাগুলো। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিকতাও থাকবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রেয়াম্যহম। সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে আবার বিকেলের মধ্যেই কিভাবে ফিরে আসবেন এই ইস্কন টেম্পল এবং তার আশেপাশের শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত জায়গাগুলো থাকবে সব ইনফরমেশন। পিছনের সমাধিটা কিন্তু সবচেয়ে বেশি পুরনো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। একদিনে মায়াপুর। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। সকাল 7:23 আর কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস চেপে রওনা দিলাম কৃষ্ণনগরের দিকে। সময় লাগলো মাত্র 1.5 ঘন্টা। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আমরা এখন 8:52 সকাল, আর আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর স্টেশনে। মায়াপুর এই সময়টাতে মানুষজন আসেন, সামনে হোলি আছে, তো তার আগে কীরকম সিচুয়েশন ওখানে, একদিনে সকাল সকাল গিয়ে আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যাব কলকাতায়। তো পুরো এই ভিডিওটাতে থাকবে সহজে যাতায়াত এবং আরামদায়কভাবে যাতায়াত, ওখানে কি দেখবেন, কতক্ষণ সময় লাগবে, খরচ কত পড়বে, সব রকম ইনফরমেশন নিয়ে চলে এসেছি আমরা দুজন। বেরিয়ে পড়লাম স্টেশন থেকে, তবে সবার আগে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। কত করে গো প্লেট? 30 টাকা করে হবে। 30 টাকা দিয়ে 3টে পরোটা, তরকারি ও তার সাথে একটি এগ কারি খেয়ে ধরে নিলাম একটি ম্যাজিক গাড়ি আর রওনা দিলাম হুলোর ঘাটের দিকে। সরবগঞ্জ ঘাটে যাওয়ার জন্য আমরা একটা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। 30 টাকা করে পার হেড নিয়েছে। একদম সামনে বসে আছি আমরা দুজন। হ্যাঁ, অটোতেও 30 টাকাই লাগবে, তবে ম্যাজিক গাড়িটা পেয়ে গেছি, সামনে উঠে পড়েছি, যাবো সরবগঞ্জ ঘাট। কৃষ্ণনগর স্টেশন থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এই স্বরূপগঞ্জ হুলোর ঘাট যেতে সময় লাগলো 25 মিনিট মতন। চলে এসেছি হুলোর ঘাটে। এখান থেকে টিকিট করতে হবে আর তারপর খেয়া পার করবো। এখান থেকে নদী পার করতে লাগবে মাত্র 3 টাকা মাথা পিছু। স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে 3 টাকা করে জনপ্রতি টিকিট কেটেছি আমরা। মানে সামনে একটা ফেরিঘাট পার করার জন্য নৌকো চলে এসেছে অলরেডি। এই ঘাটটি প্রচণ্ড ব্যস্ত, সেই কারণে সময় খুবই কম লাগে, নিমেষেই ভরে যায় নৌকো আর ছেড়েও দিল সঙ্গে সঙ্গেই। নদীর দুপার খুব কাছাকাছি হওয়ায় সময় খুবই কম লাগলো, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। নদীর শান্ত ও স্বচ্ছ জলে দেখতে পেলাম জলের নিচকার দৃশ্য। হুলোর ঘাট থেকে নদী পার করে এপারে চলে এসেছি। সময় লেগেছে মাত্র 2 থেকে 2.5 মিনিট। খুব ছোট্ট জার্নি ছিল। এবার এই ঘাটের বাইরে থেকে টোটো করতে হবে। ফেরিঘাট থেকে বেরিয়েই সবার প্রথম নজরে পড়ল এই জগন্নাথ মন্দিরটি। অগত্যা ঢুকেই পড়লাম। 2 মিনিট মন্দিরটি দর্শন করেই বেরিয়ে পড়লাম টোটোর খোঁজে। টোটো পেয়ে গেছি, 10 টাকা করে মাথা পিছু মন্দির অবধি। সময় লাগবে মাত্র মিনিট 5, তবে টোটোতে ওঠার পরেই দূরে দেখতে পেয়ে গেছি আসল ইস্কন টেম্পলটি। আসা মাত্রই দুজনে বৈষ্ণব হয়ে গেছি। মুখ্য দ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে ঢোকা মাত্রই প্রথম কাজ হলো
আগে ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নেওয়া, কারণ এটি তো করতেই হবে এখানে আসলে। এখানে আলাদা আলাদা কাউন্টার করা রয়েছে যেখান থেকে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তার মধ্যে গদা ভবন, গীতা ভবন আরও উল্লেখযোগ্য অনেকগুলি রয়েছে। শুরুতেই দেখতে পেলাম প্রভুপাদের ভোজন কুটির। আমার ঠিক পিছনে রয়েছে প্রভুপাদের ভোজন কুটির, অর্থাৎ প্রভুপাদ এখানেই ভোজন করতেন। তো দেখুন এখানেও লেখা রয়েছে সেটা। ভিতরে নাম সংকীর্তন চলছে, আর ওই যে সোফাটা দেখালাম ওখানে বসেই কিন্তু প্রভুপাদ ভোজন করতেন। তার একটা মূর্তি বানানো আছে, পরিবেশটা খুব সুন্দর। আমরা কুপন করে নিয়েছি, এখানে 50-60 নানা রকম দামের কুপন রয়েছে দুপুরের লাঞ্চের জন্য। তো আমরা যেটা নিয়েছি সেটা গীতা ভবনে 12:30 থেকে 1-1:30টার মধ্যে যেতে বলেছে, তাই না? হ্যাঁ, 60 টাকা নিয়েছে। তার মধ্যে কি কি থাকছে সেগুলো তো পরে দেখাবো, চলুন। তারপর বাদিকের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। এখানকার প্রধান মন্দিরটা এখনও কিন্তু কমপ্লিট নয়, কাজ রয়েছে এখনও অনেক বাকি। যদিও বিশাল আকারে এই মন্দিরটা তৈরি হচ্ছে বহু বছর ধরে, প্রায় 10 বছর ধরে। এর আগে আমি যখন এসেছি তখন এই মন্দিরটার জায়গা ছিল ফাঁকা একটা গার্ডেন, তার মধ্যে সবুজ গালিচার মতন ঘাস থাকতো আর বসা যেত খুব। হ্যাঁ, বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা। তারপরে যখন মন্দির তৈরি হওয়া শুরু হলো, জায়গাটা অকুপাইড, তবে মন্দিরটা ম্যাসিভ, একদম সেই ঘাট থেকে দেখা যায়। গীতা নেওয়া হয়েছে, একজন জিজ্ঞাসা করলাম কত টাকা। ওটা পকেট কপি না? হ্যাঁ, মানে একদম ছোট্ট ভার্সন। ও বললো টাকা কোনো নির্ধারিত মূল্য নেই এখানে, আপনি যা ডোনেশন দেবেন সেটাই সহযোগিতা ফাউন্ডেশনের কাজে লাগবে। হ্যাঁ, তাই আমরা 20 টাকা সহযোগিতা করলাম, আর উনি আমাদের এই ছোট পকেট গীতাটা দিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন টেম্পলের প্রাণকেন্দ্রে। হ্যাঁ, ক্যাম্পাসের মাঝখানে এই জায়গাটি কিন্তু দারুণ সুন্দর। মায়াপুরের ক্যাম্পাসে এই জায়গাটাতে আপনি কিন্তু জায়গায় জায়গায় এরকম ধরনের মার্কার পাবেন। আপনি এখান থেকে কোন দিকে গেলে কি পাবেন, কারণ কনফিউজ হওয়াটা খুব স্বাভাবিক। আমরা যখনই এখানে এসেছি দেখেছি যে কনফিউজ হয়ে যায়, যে কোন দিকে যেতে হবে বোঝা যায় না। সে কারণে অ্যাড্রেসগুলোর জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। সকালের ঝলমলে রোদে জায়গাটি যেন মায়াবী হয়ে রয়েছে। এই পোর্শনটাতেই পার্কিং সব কিছু রয়েছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু অন্য দিকের গেটটা থেকে সম্ভবত ঢুকবেন, বা ঘুরে এসে এদিক দিয়েও ঢুকতে পারেন। তবে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা করা হয়েছে এখানে। ডান দিকে কিছুটা সোজা গেলেই পড়বে ইস্কনের প্রধান টেম্পলটি। হ্যাঁ, এটিই পুরনো মন্দির এবং এখনও এখানেই কিন্তু সবাই পুজো দিতে আসে। তবে ক্যামেরা, মোবাইল কোনোটাই ভিতরে নিয়ে প্রবেশ করতে পারবেন না বন্ধুরা। যেটা দেখলেন পিছনে, ওটা হচ্ছে মেইন মন্দিরটা। ওখানে ঢুকতে গেলে ফোন কিন্তু রেখে যেতে হবে, সুতরাং ঠিক করলাম আগে পুরোটা ঘুরে নিই, তারপরে নয় যাওয়ার সময় আমরা ওটার ব্যাপারে যা করার করব। কিছুটা এগিয়ে বাদিকে গেলেই পড়বে সুন্দর পার্ক এবং পার্কিংয়ের ব্যবস্থা। এই পিছনের রাস্তাটা দেখছেন, এটা পার্কিংয়ের রাস্তা, ঠিক আছে? ওদিকটাতে প্রচুর পার্কিং আছে, বিশাল বড়। যারা গাড়ি নিয়ে আসবেন তারা অন্য গেটটি দিয়ে ঢুকে ওখানে গাড়ি পার্ক করে এই রাস্তা দিয়ে এই মন্দিরে প্রবেশ করবেন বন্ধুরা। চলে এসেছি পার্কের জায়গাটায়। এই জায়গাটির বৈশিষ্ট্য হলো এখানকার সুন্দর পার্কে বসার জায়গা এবং তার সাথে রয়েছে বড় বড় সুন্দর গার্ডেনও। এই পাশটায় পার্কিংটা দেখাচ্ছি। হ্যাঁ, কংক্রিট পার্কিং আছে, কিন্তু অন্য গেটে সেটা। এই গেটে যেটা আছে এটা কিন্তু খোলা মাঠের মধ্যে আর প্রচুর বড় জায়গা। এখান থেকে পেলাম মুখ্য মন্দিরটির একটি সুন্দর ভিউ। যারা
শিয়ালদা থেকে আসবেন তারা যে কোনো কৃষ্ণনগরগামী ট্রেনে আসতে পারেন, বা হাওড়া থেকে আসলে কাটোয়া লাইনের যে কোনো ট্রেনে আসতে পারেন। হ্যাঁ, সময়টা লাগবে একটু বেশি। আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে এসেছি, তাতে মাত্র 4-5টা স্টপেজ ছিল, আর আমরা পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি। 8:50-এ আমরা কৃষ্ণনগরে ছিলাম। আর তারপর আমরা নেমে এখান থেকে একটা ম্যাজিক করেছি। ম্যাজিকে লেগেছে মাথা পিছু 30 টাকা। অটোর অপশান আছে, যদি অটোতে আসেন আমার মনে হয় কমফোর্টেবল হবে, বা ম্যাজিক গাড়িতেও কমফোর্টেবল হবে। টোটোতে কিন্তু রাস্তাটা তো 13-14 কিলোমিটারের, ওটা কিন্তু বেশ হেক্টিক। আর এখানে আসার পর তারপর আমরা খেয়া পার করেছি। আমরা হুলোর ঘাট থেকে 3 টাকা করে খেয়া পার করেছি, আর তারপর 10 টাকা দিয়ে এসছি মন্দিরে। এই হচ্ছে এখন পর্যন্ত খরচ। আর 60 টাকার কুপন কেটেছি আমরা মাথা পিছু খাবারের জন্য। এরপর কিন্তু সাইট সিং বাকি আছে, সাইট সিং করতে হবে। তো তার আগে দেখে আসি আমাদের গীতা ভবনটা কোথায়, কারণ নাহলে তখন কিন্তু এসে যদি খুঁজে না পাই। পিছনে দেখছেন ওটা গিফট হাউস, অর্থাৎ যদি কিছু সুভিনিয়ার কিনতে চান এখান থেকে কিনতে পারেন। নানা রকম ছবি, মূর্তি, অনেক কিছু পাওয়া যাবে, হয়তো দেখানোর চেষ্টা করছি। শপিং মলের কায়দায় বানানো এই গিফট হাউসটি ছাড়াও এখানে রয়েছে আরেকটি মার্কেটও। ভিতরটা কিন্তু শপিং মলের স্টাইলে সাজানো, অর্থাৎ আপনি নিজে খুঁজে ঘুরে পছন্দ করে দেখে তারপর কাউন্টার থেকে বিল করিয়ে নিন। রয়েছে একটি ভেজিটেবল মলও। এই আশ্রমে থাকা বিদেশিরা বেশিরভাগই কিন্তু পিছনের এই সুপার মার্ট থেকে কেনাকাটি করেন। এখানে অ্যাকচুয়ালি বলতে পারেন আমাদের রিলায়েন্স ফ্রেশ যেরকম ভেজিটেবল মার্কেট, সেরকমই ভেজিটেবল মল, সেরকমই এটা এখানকার সুপার মার্ট। এখানে দেখলাম ভিতরে আলু পেঁয়াজ থেকে শুরু করে আপেল সবই বিক্রি হচ্ছে, শাকসবজিও বিক্রি হচ্ছে। অবভিয়াসলি এর ভিতরে যখন, সুতরাং সব কিছু নিরামিষই হবে, আর যারা এখানে থাকেন তারাই ব্যবহার করেন ওগুলো। অবশেষে পৌঁছে গেলাম গীতা ভবনে। অবশেষে রিয়েলাইজ করলাম যে গীতা ভবনটা অ্যাকচুয়ালি অন্য যে গেটটি রয়েছে সেই দিকে, মানে এখান থেকেই বেরোনোর পথও আছে। আমরা ভাবছি গিয়ে সাইট সিনটা করে আছে। একদিনে কিভাবে মায়াপুর ঘুরবেন আর টায়ার্ড ফিল করবেন না, বা এটাও ভাববেন না যে জার্নিটা বড্ড বেশি হয়ে গেছে, সেই ভেবেই কিন্তু আজকের ট্যুরটা প্ল্যান করা। অর্থাৎ আমরা কলকাতা থেকে একদিনে মায়াপুর ঘুরে চলে যাব, আর তাও খুব কম সময়ের মধ্যে, আর মিস করব না কিছুই। তো এই ভিডিওটা মতন আরও যদি ভিডিও চান সেগুলো কিন্তু জানাবেন আমাদের কমেন্টে। তাতে কী হবে, আমরা আমাদের পরবর্তী ট্যুরগুলো ওইভাবেই প্ল্যান করব। কীর্তন চলছে, বেরিয়ে চললাম বাইরের দিকে। আমরা বেরিয়ে আসছি এখন পিছনের গেটটা দিয়ে, অর্থাৎ দ্বিতীয় গেটটা দিয়ে বেরিয়ে আসছি। এখান থেকে সাইট সিন করবো। তাহলে কি হবে, ফিরে আসার সময় এই গীতা ভবনটাও কাছে পড়বে, ওখান থেকে লাঞ্চ করব, তারপর আবার ঘুরবো, ঘুরে তারপর ওদিকে চলে যাব। আসুন, আমাদের প্রচার গাড়ি চলে গেলে আফসোস করবেন না। দাঁড়িয়ে আছে এসি ডিসি বা লাইন থাকলেও জ্বলবে, লাইন চলে গেলেও জ্বলবে। পিছনে দেখছেন ভাগীরথী কার পার্কিং। এই পার্কিংটা কিন্তু কমার্শিয়াল পার্কিং, অর্থাৎ মন্দিরের নয়, মন্দিরের অপোজিটে। আর ঠিক মন্দিরের ঠিক অপোজিটেই দেখুন একটা গেস্ট হাউস আছে, দেখছেন নিকাডি। এটাকে ট্রাই করতে পারেন, ট্রাই আউট করতে পারেন। মন্দিরের বাইরে একটা খুব কাছে একটা ভালো গেস্ট হাউস আছে। সাইট সিইং এর জন্য একটা টোটো বুক করা হচ্ছে। হ্যাঁ, 200 টাকা খরচা হবে। বার্গেনিং এর ব্যাপার, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি এর থেকে কমও খরচা করতে পারেন যদি আপনি বার্গেন করতে পারেন, বা এর থেকে বেশিও লাগতে পারে। তবে মোর ওভার 200 টাকায় আপনি 5টা জায়গায় ঘুরতে পারবেন। চলুন দেখি কেমন হয়। দাদা কি কি জায়গা দেখাবে একটু জোরে বলে দাও না। শান্ত গোস্বামী গৌরীয় মঠ, রাধা মদন মোহন মন্দির, হ্যাঁ, আর তারপরে হচ্ছে আপনার নিমায়ের জন্মস্থান, হ্যাঁ, তারপরে হচ্ছে শিবা সংগম, হ্যাঁ, যেখানে খোল ভেঙে দিয়েছিল জগাই মদায়, উদ্ধার করা হয়েছিল ওটা। হ্যাঁ। তারপরে নিমায়ের মাসির বাড়ি, যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির। আচ্ছা আচ্ছা, এবং ওটা মাসিরও বাড়ি বলে শ্রী চৈতন্য মঠ। হ্যাঁ, চৈতন্য। ওটাই হচ্ছে কিনা যে ওখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড পুকুর পাবেন, দিঘি গোবর্ধন পাবেন, আচ্ছা আচ্ছা, কেলি কদম পাবেন, আচ্ছা। কমল বৃক্ষ পাবেন। এইগুলো মাসির বাড়ি পর্যন্ত 5টা মন্দির। শুরুতেই দেখে নিলাম সন্ত গৌরীয় মঠ। ক্যামেরাগ্রাফি কিন্তু এখানে প্রহিবিটেড, তাই বাইরে থেকেই ভিডিও করলাম।
গৌড়ীয় মঠে দাঁড়িয়ে আছি। তবে হ্যাঁ, ভিতরে কিন্তু ক্যামেরাগ্রাফি একদমই করা যাবে না। ক্যামেরাগ্রাফির জন্য ভিতরে আপনার 1000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এগিয়ে চললাম রাধা মদন মোহন মন্দিরের দিকে। আর তারপর পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটি। এখানেও কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব নিষিদ্ধ, তবে কিছু কিছু জায়গায় করা যেতে পারে। এখানে এই গাছটির ঘিরে কিন্তু মানুষের আবেগ প্রবল, সবাই এখানেই এসে ভিড় করে থাকেন। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমাদের পরের গন্তব্য জগাই মাধাইয়ের খোল ভাঙার জায়গা। তার পাশাপাশি এই জায়গাটা সন্ন্যাসীদের সমাধিক্ষেত্র বলেও প্রচলিত। এখানেও কিন্তু প্রচুর মানুষ আসেন এই সমাধিগুলো দেখতে। এটা কিন্তু সমাধি মন্দির। এখানে অনেকগুলো সমাধি রয়েছে, অর্থাৎ এই মঠের সঙ্গে যুক্ত উপাচার্য থেকে শুরু করে বাকিদেরও সমাধি কিন্তু এখানে রয়েছে। 25টিরও বেশি সমাধি রয়েছে এখানে। সবাই আসছেন এখানে মন্দিরের সাথে সাথে কিন্তু এই সমাধি মন্দিরগুলো দর্শন করছেন। পিছনের সমাধিটা কিন্তু সবচেয়ে বেশি পুরনো, তবে এর গায়ে কোনো মার্কিংও নেই, মানে এটা কার সমাধি সেটা কিন্তু জানা যাচ্ছে না। তবে বাকি নতুনগুলোতে কিন্তু, আধুনিকগুলোতে প্লেট রয়েছে যেখানে বলা আছে তার সম্বন্ধে ডিটেল, কিন্তু এটার সম্বন্ধে কিন্তু কোনো ইনফরমেশন নেই। যদি আপনারা কেউ নবদ্বীপ বা মায়াপুর থেকে হন বা এর সম্বন্ধে জানেন, কমেন্টে জানাবেন পারলে। নাম গানের তালে তালে নাচতে নাচতে মানুষের যে উৎসাহ তা দেখে অবাক লাগলো বন্ধুরা। এই জায়গাটাতে জগাই মাধাই প্রভু নাম সংকীর্তন করতে গিয়ে খোল ভেঙে ফেলেছিল, ঠিক আছে। আর আজকে আমরা যখন আসলাম তখন এখানে যে নাম গানটা চলছিল আমরা সেটার অংশ হলাম, তাই না? হ্যাঁ, ওটার সাথে সাথে ঘুরছিলাম, একটা অদ্ভুত ফিলিং হলো। ছোটবেলায় বন পেপসি খেতাম আমরা, তো নিয়েছি এখানেও, ভেবেছিলাম ওরকমই টেস্ট হবে, তবে হ্যাঁ টেস্ট কিন্তু সেরকম না। 10 টাকা করে নিল, নর্মাল। এখন আমরা দেখতে এসেছি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, আর রাধা কুণ্ড, শ্যামকুণ্ড সব এখানেই আছে। মায়াপুর আসলে এই মন্দিরটি কিন্তু অবশ্যই আসবেন বন্ধুরা, আর বেশিরভাগ সময়টাই এই মন্দিরে ঘুরতে ঘুরতেই কেটে যাবে। চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, আর দেখব রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। এখানে বিগ্রহ, এখানেও ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা যাবে না, তবে আশেপাশের নাকি অনেক কিছু আছে দেখার মতো যেগুলোতে কোনো বাধা নেই। খুব সুন্দর করে সাজানো এই বাগানগুলি রয়েছে, আর তার সাথে এখানে প্রভুপাদের সমাধি মন্দিরও রয়েছে। এখানেই রয়েছে বিখ্যাত তমাল বৃক্ষ এবং গোবর্ধন গিরি মন্দির, আর মানুষের ঢল এখানেই নাবছে বেশি। রয়েছে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থাও, চাইলে এখান থেকেও কুপন সংগ্রহ করতে পারেন।
দেখছেন ওটা ওটা গোবর্ধন পর্বতের একটা কৃত্রিম রূপ। আর তার উপরে দেখছেন রাধারানীর প্রাচীন একটা মন্দির রয়েছে এখানে। আর সবাই এটাকে প্রদক্ষিণ করছেন এখানে। এটাকে প্রদক্ষিণ করলে পুণ্য লাভ করা যায়। তো দেখুন নাম গানের সাথে সাথে করছে। এখানকার এই জলাশয়ের জল ভক্তদের কাছে কিন্তু গঙ্গা জলের সমান। জলাশয়ের উল্টো দিকেই রয়েছে এরকম ফাঁকা সুন্দর জায়গাটি। মন্দিরটি ক্যাম্পাসটা তো দারুণ, আর পিছনে একটা এরকম ফাঁকা জায়গা রয়েছে, আর এখানে ঢুকে পড়েছি আমরা। জলের মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো মাছ ভেসে রয়েছে। মায়াপুরের আরেকটি উল্লেখযোগ্য মন্দির কিন্তু এটা। এই পথটি ধরেই পৌঁছে গেলাম অন্য জলাশয়টির সামনে। আর এই দিঘিতে তো পদ্ম ফুল ফুটে আছে দেখুন। এবার ফেরত যেতে হবে। এখানে অনেকটাই জায়গা ঘোরার মতন আছে, তো সময় লাগবে। আমাদের কিন্তু হাতে সময় বেশি নেই, কারণ আমাদের ফিরে গিয়ে আবার ভোগ প্রসাদের জন্য লাইন দিতে হবে। আবার আমাদের তো ভুলে চলবে না, আমাদের ট্রিপটা তো একদিনের। আবার আমরা ঠিক করেছি কি একদিনের ট্রিপ তো ট্রিপ, আমরা আবার কলকাতার সন্ধ্যের আগে পৌঁছে যাবো বলে ঠিক করছি। তো ঘোরা তো অলরেডি প্রায় হয়ে গেছে, এখন ফিরে যাব। ফিরে গিয়ে মেন যে ইস্কনের মন্দির সেখানে যাব, মন্দিরটাকে একটু এক্সপ্লোর করব, ভোগ প্রসাদ খাবো, তারপর বাড়ি যেতে হবে। টোটোয় করে আবার ফিরে এলাম ইস্কনের প্রধান মন্দিরে। সময় বেলা 12টা। চলে এসেছি আবার ভিতরে। এবার আমাদের লক্ষ্য হচ্ছে গীতা ভবন। কুপনটা বার করে নিয়েছি, আর যাওয়ার সময় দেখে গেছিলাম যে এদিক থেকে বেরোলে সুবিধে, তো ঢোকার সময় ঠিক ওই একই জায়গায় নেমেছি। আর আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গীতা ভবনের বিল্ডিং রয়েছে ওখানে। সেই গীতা ভবনের বিল্ডিংয়ে কিন্তু আমাদের ভোগ প্রসাদের ব্যাপার রয়েছে। এখানে খাওয়া দাওয়া করে যাওয়ার সময় একটু এক্সপ্লোর করে আবার আমরা ফিরে যাব। গীতা ভবন ছাড়াও রয়েছে গদা ভবন, চৈতন্য ভবন, এছাড়া আরও অনেকগুলি ভবন। গদা ভবন বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে ভোগ প্রসাদ ছাড়াও থাকার ব্যবস্থাও রয়েছে কিন্তু বন্ধুরা, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। গীতা ভবনের লাইন দিয়েছি, খুব একটা বেশি বড় না লাইনটা। তবে সময় থাকতে লাইনে গিয়ে দাঁড়ান, কারণ পরে কিন্তু লাইন অনেক বাড়তে পারে। গীতা ভবনে আমরা বসে পড়েছি, এই যে থালা গ্লাস সব রাখা রয়েছে। হ্যাঁ, ব্যবস্থা তো ভালোই, আর পদগুলো সব সামনেই রাখা আছে। ঢোকার সময় দেখলাম হ্যাঁ পনির আইটেম কী কী আছে তো দেখাবো। আর আমরা যেটা নিচ্ছি ওটা একদম বেসিক রেটের থেকে উপরে, তাই না? সব থেকে ভালো যেটা 40, 50, 60। তো আমরা 60 টাকার কুপন কেটেছি। তার মধ্যে কিছু ভ্যারাইটি আছে, তো পনির থাকবে অনেক কিছু থাকবে। দেখছি কী কী দেয়। সুইট রাইস আছে। আচ্ছা হ্যাঁ, সুইট রাইস মানে ওই ফ্রাইড রাইসের ভেজ ভার্সন আর কি। পোলাও হতে পারে বা পায়েস হতে পারে। ওটা কী সুইট রাইসটা সেটাই দেখবি। সবার প্রথমে পাতে পড়ল বেগুনি, আর ছিল ভাত, তরকারি, ডাল এবং পনিরের সবজি। সুইট রাইসটা ছিল হচ্ছে পায়েস ছিল পায়েস। জুতো আনতে গিয়ে বুঝতে পারলাম ভিড় অনেক বেড়েছে এখন। এখানে যে টাইমিংটা বলেছিলাম, আমরা কিন্তু সময়ের থেকে 20-25 মিনিট আগে এসে দাঁড়িয়েছিলাম, সে কারণে শুরুতেই আমাদের হয়ে গেল। আর এখন দেখছেন এই পিছনে লাইনটা, একটা অদ্ভুত লাইন পড়েছে। লাইনটা বিশাল বড়।
আগে যে পার্কিংটি দেখিয়েছি সেদিক থেকে লাইন চলে এসেছে এই গীতা ভবন পর্যন্ত। ভাবুন। কারণে বলবো 20-25 মিনিট আগে, অর্থাৎ যেভাবে আমরা সময়ের 20-25 মিনিট আগে অর্থাৎ 12টা নাগাদ এসে আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক সেরকমই করুন, নাহলে বিভৎস বড় লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নষ্ট হবে আপনাদের। মূল মন্দিরটির দিকে যাওয়ার সময় দেখলাম বাকি ভবনগুলিতেও লাইন প্রচণ্ড, তবে সবচেয়ে ভিড় কিন্তু গদা ভবনেই দেখলাম। মন্দির দর্শন করে বসলাম একটু। বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 8টে লাইনের মধ্যে আছে মাধুরতা, এক ভক্তি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম শ্রেয়াম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই দুই বন্ধু প্রার্থনা করলাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে ধর্মের প্রতিষ্ঠা হোক, অধর্ম নাশ হোক, দুষ্ট শক্তির অপক্ষয় হোক, আর সকলকে ভালো রাখো প্রভু। এই আশা নিয়ে এবার বাড়ি ফেরার পালা। ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, তার আগেই আমরা কমপ্লিট করে ফেলেছিলাম আমাদের সাইট সিইংটাও, তো আর তো কিছু করা বাকি নেই। হ্যাঁ, আসল যে মন্দির, সেই মন্দিরের ভিতরে তো ভিডিওগ্রাফি সম্ভব নয়, ফোন রেখে আপনাকে ঢুকতে হবে ভিতরে। এবার আমরা বাড়ির দিকে এগোবো। এখান থেকে টোটো সেম 10 টাকা, তারপরে 3 টাকা দিয়ে খেয়া পারাপার, তারপর ওখান থেকে স্টেশন চলে যাব আমরা, আবার ওই 30 টাকা মতন একটা অটোতে দিয়ে। ভিডিওটা কীরকম লাগলো জানাবেন। আমাদের একদিনে যদি আপনি মায়াপুর ঘুরতে চান কলকাতা থেকে, তাহলে কিন্তু বেস্ট ওয়ে এটাই। হ্যাঁ, সকালে ওই যে ট্রেনটায় আমরা এলাম, ওটা যেহেতু হাজারদুয়ারি স্পেশাল, ওটাতে মাত্র 3টে স্টপেজ ছিল না আমাদের, ব্যারাকপুর থেকে আমরা উঠেছিলাম। তো ওটা বেস্ট এই কারণে, আপনি 9:30 থেকে 10:45টার মধ্যে মায়াপুরের মেন মন্দিরে থাকবেন। আর তাহলে পরে কী হবে, সারাদিনে আপনি এটা কমপ্লিট করে ফেলবেন। এমনকি এখন বাজে 1:15, আপনি বিকেল বাড়ি ফিরে যেতে পারেন একদিনে মায়াপুর। আমাদের চেষ্টাটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনার। আমাদের এখন পৌঁছতে হবে কৃষ্ণনগর। সেখান থেকে 2:15 গ্যালোপিন কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরবো, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওয়।